আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান এখনো যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাহলেও ওই বলে না মর্নিং শোজ দ্য ডে, সেই হিসাবে বলা যায় যে তারেক রহমান তিনি ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারত যে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণ তিনি এবার গ্রহণ করছেন না, অর্থাৎ তিনি ভারতে আসছেন না ব্রিক্স সম্মেলনে। এর পেছনে কি কারণ আছে সেইটা দেখতেই এখনকার এই প্রতিবেদন। আপনারা জানেন যে 12 থেকে 13ই সেপ্টেম্বর, মানে 1.5 মাসও বাকি নেই। এটা আজকের শেষ, জুলাই মাসের শেষ এসে গেছে, আর সেপ্টেম্বরের মাঝখানে আগস্ট মাস। সেপ্টেম্বরের 12-13 তারিখ ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন বসছে, 88তম সম্মেলন। এই সম্মেলনে স্থায়ী দেশ আছে কয়েকটা, কিন্তু আরও কিছু দেশের কাছে আমন্ত্রণ যায় আমন্ত্রিত সদস্য হিসেবে। ভারত যেহেতু এবারের এই সম্মেলনের আয়োজক, তো ভারত আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। কিন্তু বাংলাদেশ সে ব্যাপারে কোনো কথা বলেনি, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি গতকাল বলেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ ইরিটেশনের জায়গায় রয়েছে। ইরিটেশন, অস্বস্তি। এই অস্বস্তিটাই প্রমাণ করছে যে এই প্রসঙ্গে যে কি হতে চলেছে আগামীতে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই জন্যেই এই ইরিটেশনের কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে কেন যাবেন না? এটা কি শুধুই ব্যস্ততার অজুহাত, নাকি ভারতের সঙ্গে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যার কারণে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক হিসাব, যেখানে আমেরিকা, ব্রিক্স এবং দক্ষিণ এশিয়ার কূটনীতি এক সূক্ষ্ম সমীকরণে বাঁধা। আজকের আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, বরং সম্ভাবনাগুলো বিচার করব। প্রথমে দেখা যাক ব্রিক্স এখন কেন এত গুরুত্বপূর্ণ। এক সময় ব্রিক্স ছিল মূলত উদীয়মান অর্থনীতির একটি মঞ্চ, কিন্তু গত কয়েক বছরে এর সদস্য সংখ্যা বেড়েছে। ডলারের বিকল্পে বাণিজ্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল সাউথের নেতৃত্ব, এসব প্রশ্নে ব্রিক্স আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করেন ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এরই মধ্যে সবথেকে যেটা চিন্তার কথা হচ্ছে ডলারের জন্য, সেটা হচ্ছে ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছে, যেটা হবে ডলারের বিকল্প। এবং ডলারের বিকল্প যদি হয় এই ব্রিক্স মুদ্রা, তাহলে সেটা কিন্তু আমেরিকার যে একাধিপত্য রয়েছে সারা পৃথিবীতে, এবং যার মূলে একটা বড় কারণ হচ্ছে ডলারের ভূমিকা, সেটা অনেকটাই হ্রাস পাবে, অনেকটাই। এবং আমেরিকা তাদের এই যে কি বলবো, তাদের যে ভয় আশঙ্কা, সেটা যে প্রকাশ করেনি তা নয়, ইতিপূর্বে প্রকাশ করেছে। তবে এটাও মনে রাখা জরুরি, ভারত নিজে ব্রিক্সকে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বিরোধী জোট হিসেবে তুলে ধরে না, বরং ভারত একই সঙ্গে কোয়াড, G20 এবং ব্রিক্স সবকটি প্ল্যাটফর্মেই সক্রিয়। তাহলে এইবার সেখান থেকে, তাহলে এই জায়গা থেকে এবার আসি ভারত বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির প্রসঙ্গে। বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন দুই দেশের সম্পর্কে কিছু অস্বস্তির জায়গা রয়েছে। জায়গাগুলো কোথায় আপনারা জানেন, সীমান্ত, জল বন্টন, বাণিজ্য, ভিসা, নিরাপত্তা সহযোগিতা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন ইরিটেশন, সেটা হলো তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের চীনের সাথে বাংলাদেশের মৌ, লালমনিরহাট যে বিমান যেটা বন্দর সেটার আধুনিকীকরণ, এছাড়া মোংলা বন্দরের যে এসিজেট করবার কথা ছিল ভারতের কাছ থেকে সেটা নিয়ে বাংলাদেশ চীনকে দিয়েছে মোংলা বন্দর। সুতরাং এই সব মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কে অনেকটাই একটা ধোঁয়াশা, একটা অস্বস্তির জায়গায় এসেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে পারে, একটি বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে কয়েক মিনিটের বৈঠকে কি এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যদি আলোচনায় বসেন তারেক রহমান এবং নরেন্দ্র মোদী, তাহলে কি কোনো অগ্রগতি বাস্তবে হওয়া সম্ভব? যে কোনো কূটনীতিকই বলবেন একদমই নয়। বরং এই রকম সফরে কোনো বড় বিষয় হয় না, বরং পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরই এ ধরনের আলোচনার জন্য বেশি কার্যকর। কিন্তু আমন্ত্রণ হওয়া সত্ত্বেও ভারতকে এড়িয়ে তারেক রহমান মালয়েশিয়া সফর, তারপরে চীন সফর, এগুলো করার ফলে ভারতের কাছে একটা বার্তা এসছে যে তারেক রহমান ভারতের সাথে বসতে চান না। তাহলে এই পরিস্থিতিতে যদি তারেক রহমান ব্রিক্সের বৈঠকে আসেন, তাতে কি লাভ কিছু হয়? এখানেই রাজনৈতিক প্রশ্নটি আসে। যদি বাস্তব অগ্রগতি না হয়, তাহলে তিনি যখন ফিরবেন সম্মেলনের পরে, বিরোধীরা বলতে পারে শুধু ছবি তুলে এলেন, বাংলাদেশের স্বার্থে কি পেলেন? কেন কিছু পেলেন না? এদিকে এবছরই গঙ্গা জল বন্টন যে চুক্তি সেটা সম্পন্ন শেষ হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে সম্ভবত ডিসেম্বরের 16 তারিখে। তারপর কি হবে? অর্থাৎ সফরের রাজনৈতিক লাভের চেয়ে সমালোচনার ঝুঁকি বেশি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো সরকারই বলতে পারে এখন নয়, যখন বাস্তব ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তখনই আমি সফর করব, উচ্চ পর্যায়ের সফর হবে। এটি আন্তর্জাতিক কূটনীতিতে অস্বাভাবিক নয়। তাহলে সেটা যদি হয়, তাহলে আবার প্রশ্ন ওঠে, তাহলে কি আমেরিকার বিষয়টিও বিবেচনায় রেখে এই ধরনের এখন এড়িয়ে পরে যাব সেটা বলা? এখানে একটু সতর্কভাবে কথা বলতেই হয়। এমন কোনো প্রকাশ্য তথ্য নেই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ব্রিক্স নিয়ে কোনো চাপ দিয়েছে, তাই এমন দাবি করা তথ্য সমর্থিত হবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটি রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করে। যদি কোনো নেতা ব্রিক্স সম্মেলনে না যান, তাহলে ওয়াশিংটন সেটিকে কিভাবে দেখবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। বলা বাহুল্য, বাংলাদেশ যদি ব্রিক্সের বৈঠকে না আসে, সেটা ওয়াশিংটনকে এই বার্তা দেয়া, আমরা তোমাদের অস্বস্তির কারণ জানি এই ব্রিক্স সম্মেলন, তাই আমরা বাদ দিয়েছি, ব্রিক্সে যাইনি, আমরা তোমাদের সাথে আছি। আবার বর্তমানে চীন সফরের ফলে বাংলাদেশ আমেরিকার কাছে যে সম্পর্কের মধ্যে একটু তিক্ততার জায়গা রাখতে চলে গেছে, সেইটাও তাহলে অনেকটাই আবার মুছে দিতে পারবে। তার মানে এই নয় যে সিদ্ধান্তের একমাত্র কারণ আমেরিকা, বরং এটা অনেকগুলোর মধ্যে একটি কারণ অবশ্যই। এবার দেখি, কূটনীতিতে একটা মাত্র কারণ কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে খুব কম কাজ করে। আমরা অনেক সময় রাজনীতিকে খুব সরল করে ফেলি, ভাবি একটা সিদ্ধান্তের একটা মাত্র কারণ থাকে। বাস্তবে তা কিন্তু নয়, সেটা খুব কম হয়। ধরা যাক কোনো সফর বাতিল হলো, এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব,
দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা, আন্তর্জাতিক বার্তা, সময়সূচি, নিরাপত্তা, এমনকি দেশের জনগণ কি বলছে, অর্থাৎ জনমত, সব কারণ একসঙ্গে মিলে সিদ্ধান্ত একটা তৈরি হয়। তাই যদি তারেক রহমান শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না আসেন ভারতে, তাহলে শুধু ভারতকে বার্তা বা শুধু আমেরিকাকে খুশি করা, এই দুই ব্যাখ্যার যে কোনো একটাতে থাকা সম্ভবত বাস্তবতাকে সরলীকরণ করা, বরং আরও অনেক বিষয়কে নিয়ে এই এই যে একটা সিদ্ধান্ত, এটাতে সবথেকে বড় ব্যাপার বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ককে সহজ করেছিলেন, সেইটাকে অনেকে বলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছিলেন। আদতে তো তা নয়। স্বার্থ বিক্রির কোনো উদাহরণ আজ অবধি কোনো সরকার দিতে পারেনি, পরবর্তী দুটো সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকার। কিন্তু এটা একটা বহুল প্রচারিত এবং পরিচিত একটা অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তার জন্য তারেক রহমান একটা অ্যান্টি ইন্ডিয়া স্টান্স অন্তত দেখাচ্ছেন মুখে, সামনাসামনি। এটাও হতে পারে। আবার এটাও মনে রাখতে হবে, ভারতকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। সুতরাং এর মধ্যে শেখ হাসিনা একটা কি বলবো, একটা তালমেল করে চলতে পেরেছিলেন, দুটোকে মিলিয়ে চলেছিলেন। কিন্তু এখন আর সেই রাজনীতি দেখা যাচ্ছে না। ফলে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যাবেন কি যাবেন না, সেটা এখনও পরিষ্কারভাবে বলেনি বাংলাদেশ। তবে একটি কথা বোঝা যাচ্ছে যে সম্ভবত তিনি আসছেন না। তার কারণ হচ্ছে সংলাপের সুযোগ ভবিষ্যতের জন্যে ধরে রাখা মানে তিনি জানেন যে ব্রিক্সে গিয়ে কিছুই আলোচনা হবে না, কোনো পাওনা বাংলাদেশের জন্য আসবে না। সুতরাং দেশীয় রাজনৈতিক সমীকরণ, দ্বিপাক্ষিক সমস্যা এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব সব মিলিয়ে একটা প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের জন্যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে ভারতে আসবেন না, ভারত সফর এড়িয়ে যাবেন। এটা সরকারিভাবে সিদ্ধান্ত এখনো নিশ্চিতভাবে হয়নি, কিন্তু ভারতের কূটনৈতিক মহলে এই কথাগুলো কিন্তু এখন মোটামুটি স্থিরভাবে ধরে নেওয়া হয়েছে। এইটাই সবাই মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান, তাহলে সেটা কি মূলত ভারতকে দেওয়া কূটনৈতিক বার্তা হবে, নাকি আমেরিকার মন রাখা হবে, নাকি বৃহত্তর আন্তর্জাতিক কৌশলের অংশ হবে সেটা, নাকি সব মিলিয়ে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। গতকাল বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি আবারও নতুন করে বাংলার আকাশে ইনুস নামের সেই শকুনকে দেখা যাচ্ছে। তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ এখনো ফুরোয়নি। পাশাপাশি আজকেই বাংলাদেশে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত, ভারতে এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন ভারতের রাষ্ট্রদূত, যিনি মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং যিনি ভারতের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো কালকে এই মিটিং এ কি আলোচনা হলো, বাংলাদেশের মিডিয়া অ্যাজ ইউজুয়াল খুবই গতানুগতিক রিপোর্ট করেছেন এবং আমার সূত্রের মাধ্যমে যা জানতে পেরেছি, মিডিয়ায় আমি তার কোনো রিফ্লেকশনই দেখিনি। কালকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন মিস্টার হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদী বলেছেন যে
মাঝে মধ্যে মিস্টার হুমায়ুন কবির ভারত সম্পর্কে এমন এমন উক্তি করেন যা দিল্লির জন্য খুবই অস্বস্তিকর, কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ এ কারণে জানায়নি কারণ সেক্ষেত্রে হয়তো দুই দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারত। তিনি এই ধরনের মন্তব্য আশা করেন না। এই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে সে আসলে পররাষ্ট্র বিষয়ে অতটা অভিজ্ঞ নয় এবং তার উচ্চারণ, বিশেষ করে যে সিলেটি ভাষায় ইংরেজি বলেন, সেই উচ্চারণের কারণে অনেক সময় তিনি যা বলতে চান রিসিভিং এন্ডে সেটা হয়তো ভিন্ন মানে হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখবার জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে। এবছরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে এবং নতুন করে ভারত চুক্তি করবে কিনা, কি শর্তে চুক্তি করবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে এখন মনে হচ্ছে যে ভবিষ্যতে গঙ্গার পানি চুক্তিটা আসলে কিছুটা অনিশ্চিত। কারণ তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন জনিত কারণ এবং গঙ্গার যে বর্তমানে যে পানি প্রবাহ সেটা আগের তুলনায় কম, সো এই কারণে হয়তো আগের মতো পানি চুক্তি করা যাবে না কিংবা বেশ অনিশ্চয়তা। এবং এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের সিন্ধু নদীর যে চুক্তিটা বন্ধ করে দিয়েছে ভারত, সেই ইস্যুটাও তুলেছেন এবং বলেছেন যে ভারতের বর্তমানে এই পানি বিষয়ক একটা স্ট্যান্ড আছে। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব মনে ধরেছে, যে জল এবং রক্ত একই সাথে প্রবাহিত হতে পারে না। এর দ্বারা তিনি ইন্ডিকেট করেছেন যে সন্ত্রাসবাদ এবং এই যে পানির ডিস্ট্রিবিউশন একসাথে হবে না। বাংলাদেশ সরকারকে এর আগে ভারত সরকার কিন্তু 58 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে বিভিন্ন স্থানে কোথায় কোথায় জঙ্গিরা অপারেট করছে এটা ডিটেলস দিয়েছিল, কিন্তু আজ অবধি বাংলাদেশ সরকার তেমন কোনো স্টেপ নেয়নি এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। সে কারণেই বলেছে যে একদিকে আপনি সন্ত্রাস উৎপাদন করবেন, সন্ত্রাসবাদ রপ্তানি করবেন, আবার আশা করবেন ভারত থেকে জল, তো এই দুটা প্যারালালি চলতে পারে না। চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ যে পরিকল্পনা, তারা এই ব্যারেজটা নির্মাণ করবে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, যে কোনো দিন কাজ শুরু হবে, এটি নিয়েও কিন্তু দীনেশ ত্রিবেদী আলোচনা করেছেন এবং জানতে চেয়েছেন। মোংলা পোর্ট নিয়েও কথা হয়েছে। মোংলা পোর্ট স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে এটা যদি চীন অপারেট করে তাহলে সেটা ভারতের জন্য অস্বস্তিকর। এদিকে চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ সরকারকে তাড়া দেওয়া হচ্ছে যে কবে তারা মোংলা পোর্টের কাজ শুরু করবে। আজকে যে খবরটা পেলাম তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এই মোংলা পোর্টের ব্যাপারে একটু গো স্লো নীতি নিয়েছে, যে কারণে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আজ অবধি এই চীনা দূতাবাসের একাধিক রেসপন্স যে তারা একটা মিটিং করতে চায়, কিন্তু সেই মিটিংটার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি। চীন মিয়ানমার বাংলাদেশের ব্যাপারে যে করিডোরটার আলোচনা হয়েছে, চীনে তারেক রহমান যে আলোচনা করেছেন সেই বিষয়টিও উঠে এসেছিল আলোচনায়। আপনাদের মনে আছে যে কদিন আগে আমি মালয়েশিয়ায় মালাক্কা প্রণালীর পাশে দাঁড়িয়ে কয়েকটা এপিসোড করেছিলাম। এই মালাক্কা প্রণালীটা হলো যে আমাদের প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট এবং এটা সাউথ চীন সি এবং ইন্ডিয়ান ওশানকে কানেক্ট করেছে। কোনো কারণে যদি মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, তখন যদি এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরটা থাকে তখন সেই রুটটা চীন ইউজ করতে পারে। এটা ভবিষ্যতের কথা ভেবে চীন কিন্তু এটা করেছে। এছাড়া ব্রিক্সে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে এবং ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে তারেক রহমান আসলে পড়েছে অনেকটা উভয় সংকটে। গেলেও সমস্যা, হয়তো আমেরিকা মাইন্ড করবে, আবার না গেলেও এই বৃহৎ একটা সম্মেলনকে মিস করবে বাংলাদেশ, সেখানে যাওয়াটা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ বলেছে যে এখনো তারা এই ব্যাপারে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। দীনেশ ত্রিবেদী বলেছেন যে প্রতিবেশী হিসেবে আমরা যদি বাংলাদেশের হাত ধরে না হাঁটি তাহলে পুরা সাউথ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই বৈঠক চলাকালে দুইবার ডক্টর খলিলুর রহমান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর মধ্যেই নতুন করে আবার আলোচনায় ডক্টর ইনুস, তিনি এখন ইনুস সেন্টার টাকা দিয়ে ফরমায়েশি রিপোর্ট ছাপাচ্ছে বাংলাদেশের নিউজ পেপারে এবং সেখানে বলা হচ্ছে যে আগামীতে
রাষ্ট্রপতি করলে যে পৃথিবীতে মানে যিনি এই চিফ অ্যাডভাইজার হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, তিনি নাকি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ চালিয়েছেন এবং এটার জন্য পৃথিবী জুড়ে তার ভীষণ প্রশংসা, এবং তাকে রাষ্ট্রপতি করা মানেই যে মানে সারা পৃথিবী একেবারে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি, যে দারুণ একটা কাজ করেছে। মানে ইউনূস সেন্টার নির্লজ্জের মতো নেমেছে। এদিকে ডক্টর ইউনূস মনে করছেন যে তারেক রহমান তার সাথে বেইমানি করেছে, কারণ লন্ডন বৈঠকে তারেক রহমান তাকে কথা দিয়েছিল যে তারেক প্রধানমন্ত্রী হলে তিনি যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করবেন। তো সেই ডক্টর ইউনূস এখন তার সাথে বেইমানি করছেন তারেক রহমান, তাই তিনি এনসিপি এবং জামাতকে বলছেন তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে, এবং বলছেন যত টাকা লাগে সব ডক্টর ইউনূস অ্যারেঞ্জ করে দেবে। সো একদিকে তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, রাষ্ট্রপতি যদি না হতে পারেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছেন, এবং তিনি মনে করেন যে তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, গণভোটের যে রায় সেটি মানছেন না। তো এই সব মিলিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসছে, কিন্তু বিএনপির ভেতরে একটা প্রচন্ড চাপ রয়েছে তারেক রহমানের উপরে যেন দলের বাইরে কাউকে রাষ্ট্রপতি না করা হয়, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে তারেক রহমানের জন্য সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে, এবং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই তিনি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তিনি নানা রকমের ষড়যন্ত্র করছেন। এবং এই যে আজকে সার্জিও গোর এলেন, এই সার্জিও গোরের সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমি জানি না শেষ পর্যন্ত তিনি দেখা করতে পারবেন কিনা। সার্জিও গোর এসেছেন 3 দিনের সফরে, তার প্রকাশ্য এজেন্ডা রয়েছে 8টা আর তার হিডেন এজেন্ডা রয়েছে 12টা, মোট 20টা এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার মধ্যে ইনক্লুসিভ পলিটিক্স, এই যে আইসিটির বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এখানে যে আইন, আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা বজায় রাখা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও সার্জিও গোর কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সার্জিও গোর বৈঠক করতে চান, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সার্জিও গোরের পুরো সফরের উপরে আমার নিউজ টিম নজর রাখছে। আমরা সময় মতো আপনাদের বিস্তারিত জানাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।